মৌলি আর নকুলের এবার সমস্ত কথা আড়াল থেকে শুনে ফেলে অনিরুদ্ধ জানতে পারলো যে রয় বাড়ির মেয়ে হলো বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নকুল তার মেয়েকে বলতে লাগলো মৌলি রয় ওরফে মৌলি সরকার, ডটার অফ নকুল সরকার। এ কথাটা বলার সাথে সাথে মৌলি তখন বলতে লাগলো চুপ চুপ চুপ, শুনে ফেলবি। কিন্তু নকুল তখন বলতে লাগলো কেন তুমি ভুলে যাচ্ছ, তুমি এতগুলো মানুষের চাকরি থেকে বরখাস্ত করলে, আর ওই মানুষগুলি কতটা অসহায় তুমি কি সেটা ভুলে গেছো? তোমার বাবাও কিন্তু সেই তালিকায় পড়ে, আর তোমার এতটা উদ্ধত্ত হলো যে তুমি ওই মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছো। কিসের অধিকারে তুমি এমনটা করছো? তুমিও তো যে চেয়ারে বসে আছো সেই চেয়ারটা তোমার নয়, সেই চেয়ারটা যে বানি সেটা যদি জানতে পারে তাহলে তোমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানো। একদিন না একদিন সত্য প্রকাশ হবে, সত্য কোনোদিন চাপা থাকে না। আর তখন তুমি কি করবে? বানি তখন বলতে লাগলো ও একদম একদম আস্তে বলো, আস্তে বলো, না হলে সবাই শুনে ফেলবে। কিন্তু নকুল কোনো কথাই আসতে বলে না। নকুল তখন বলতে লাগলো তোমাকে আমি লাস্ট বারের মতো সাবধান করে দিচ্ছি, তোমার এই উদ্ধত্যপূর্ণ আচরণ না বন্ধ করো, না হলে কিন্তু তোমার অবস্থা কি হবে তুমি বুঝতে পারছো না। এই ফুটপাতে তোমার অবস্থা হবে, তখন তুমি কি করবে বলো? বানি কিন্তু ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির সমস্ত কিছুর অধিকারিণী। ভাগ্যক্রমে তুমি সেটা পেয়েছো, আর আজকে তুমি সেটা পেয়ে তার অপব্যবহার করছো। তুমি অসহায় মানুষদেরকে রাস্তায় ফুটপাতে নামিয়ে দিয়েছো। এটা এটা কিন্তু তুমি একদম ভালো কাজ করোনি। তখন নয়নতারা দেবীও চমকে যায়। মৌলি তখন বলতে লাগলো না, যে কোনো প্রকারে ওনাকে আটকাতে হবে। তারপরে মৌলি হাত জোর করে ক্ষমা চাইতে থাকে নকুলের কাছে, আর বলতে লাগলো প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তারপর মনে মনে বলতে লাগলো দেখো না, দরকার পড়লে আমি রাস্তা থেকে তোমাকেও সরিয়ে দেব। এইদিকে বাড়ি ফিরে মৌলি দাদুকে বলতে লাগলো দাদু, তুমি কি করে পারলে আমাকে সিউর পথ থেকে রাস্টিকেট করতে? কি করে পারলে? আর তাও আবার তাপস আঙ্কলকে তুমি সিউর পথ বানিয়ে দিলে। তখন দাদু প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো তুমি কি করেছো? তুমি এতগুলো মানুষের চাকরি কিভাবে কেড়ে নিয়েছো? এটা তো তোমার থেকে আমি কোনোদিন আশা করিনি দিদিভাই। তুমি কি করে এই কাজটা করতে পারলে? আর ওরা আমাদের পুরনো কর্মচারী, ওদের কি করে তুমি এই কাজটা করতে পারলে? তখন মৌলি বলতে লাগলো তুমি জানো না দাদু, ওরা আমাদের কোম্পানির ক্ষতি করছে, আমাদের কোম্পানির সমস্ত তথ্য নিয়ে চ্যাটার্জিদের কাছে বিক্রি করে দিচ্ছে। তুমি আরো অনেক কিছু করেছে, আমি তোমাকে কি বলবো। কিন্তু তখনই ঈশানী বলে উঠে মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। কই আমি তো কোনোদিন সেটা শুনতে পাইনি। তাহলে তুমি কি করে এই কথাগুলি বলতে পারছো? আসলে তুমি যে কথাগুলি বলছো না, সব কথাগুলি মিথ্যে। ওই লোকগুলি অনেক পুরনো আমাদের, ওরা কোনোদিন আমাদের ক্ষতি পারতে না, এইটুকু আমাদের বিশ্বাস আছে। আর তুমি সেই কাজটা কি করে করতে পারলে? পিনাকি তখন বলতে লাগলো দাঁড়াও মলি, তোমাকে আমি একটা কথা বলি, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি এই কাজটা করার আগে তুমি বাবাকে আমাকে অন্ততপক্ষে একবার জিজ্ঞাসা করতে পারতে। তুমি কাউকে কোনো কথা জিজ্ঞাসা না করে এত বড় একটা সিদ্ধান্ত তুমি নিয়ে নিলে। কি করে তুমি এই সিদ্ধান্তটা নিয়ে নিলে বলো? তখন দাদু বলতে লাগলো শোনো মৌলি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আজকে যে কাজটা করেছো সেটা অত্যন্ত জঘন্য নোংরা কাজ করেছো। আমি তোমার থেকে এটা আশা করিনি। এদিকে পিনাকিও ও বলতে লাগলো তুমি তুমি একবার অন্তত পক্ষে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতে, কি করে তোমার এত বড় সাহস হলো তুমি এই কাজটা করলে? এটা তুমি কিন্তু ভালো করোনি। তখন মৌলি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে দাদুর সাথে। আর তখনই নয়নতারা দেবী বলতে লাগলো দিদিভাই দিদিভাই। তখন দাদু প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো, তাও আবার আমাকে চোখ রাঙিয়ে? এত বড় সাহস তোমার কি করে হলো দিদিভাই? কি করে হলো? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমি তো তোমাকে চিউপথ থেকে বহিষ্কার করেছি, কিন্তু এই উদ্ধত্যপূর্ণ আচরণ যদি দ্বিতীয়বার তোমার দেখি তাহলে তোমাকে কিন্তু আমি পুরো কোম্পানি থেকেই বাদ করে দেব। আর তখন তোমার অবস্থা কি হবে তুমি বেশ ভালো করে বুঝে নাও। নয়নতারা দেবী তখন বলতে লাগলো এই ওকে ক্ষমা করে দাও না, ছোট্ট মেয়ে তো, দুষ্টুমি করে কয়েকটা কথা বলে ফেলেছে, প্লিজ ওকে ক্ষমা করে দাও। কিন্তু দাদু কোনো কথার জবাব না দিয়ে ঘরে চলে যায়। এদিকে মৌলিক বলতে লাগলো গ্রেনি গ্রেনি, বাণীকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে, দরকার পড়লে রক্তের বন্যা বইয়ে দেব। অন্যদিকে হোলি খেলা উপলক্ষে বাণীর আর সবাই একটা হোলি খেলার অনুষ্ঠানের আয়োজন করে, আর সেখানে সবাই সুন্দর করে সেজে চলে যায়। তানিয়া তখন বলতে লাগলো ও মা, ফুল কেন নিয়ে এসেছো? রং কই? তখনই বানি বলতে লাগলো মা এবছর না তোমার শরীরটা অসুস্থ, তাই আমরা আবির দিয়ে খেলবো না, আমরা ফুল দিয়ে খেলবো। ওর ডাক্তার বলেছে এবছরটা তোমাকে আবির দিয়ে না খেলতে। তখন তানিয়া ফুল দিয়ে সবাইকে হ্যাপি দোল বলে মানে সবার কাছে গিয়ে সেটা বলতে থাকে। আর তখনই অনিরুদ্র নিয়ে আসে বাণীর কাছে, আর বাণী তখন বলতে লাগলো তোমার আমার সম্পর্কটা বিবর্ণ হয়ে গেছে, আর তাই তুমি এখন রং দিয়ে সেটাকে আর পাল্টাতে এসো না।
তখনই অনিরুদ্র বলতে লাগলো, "বানি, তুমি এখনো আমাকে ভুল বুঝছো? আমি তো তোমাকে বলেছি, আমি তোমাকে মিথ্যে কেন বলেছি? আসলে সত্যি কথা, তুমি আমাকে কোনোদিন বুঝতেও চাওনি আর বুঝার চেষ্টাও করোনি।" এইদিকে বিদ্যুৎ সবটা আড়াল থেকে দেখতে থাকে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, "বানি, আজকে তোর রক্তে হবে হোলির খেলা।" তারপরে বিদ্যুৎ সে ভাড়া করা লোকগুলোকে বুঝিয়ে দিতে লাগে আর বলতে লাগলো, "বানিকে তো শেষ করবে, সাথে আরেকজনকেও শেষ করতে হবে, সেটা হলো অনিরুদ্র।" ওই লোকগুলি তখন বলতে লাগলো, "মৌলি ম্যাডাম তো আমাদেরকে বলেছে শুধু একজনকে শেষ করতে। তাহলে আপনি?" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "মৌলি ম্যাডামের কি কথা মতো আমরা কাজ করব নাকি? এটা আমার আদেশ। আমার অর্ডার তোমাদেরকে পালন করতে হবে। ওই অনিরুদ্রকে আমাদেরকে শেষ করতে হবে। আমার বোন নতুন নাগর না, বউ বাচ্চা ফ্রিতে পেয়েছে তো। আর দাঁড়া, ওর অবস্থা আজকে কি করি? আজকে এই হোলিতে দুটো লাশ পড়বে।" তারপরে ওরা চালাকি করে ছদ্মবেশ নিয়ে নেয়। আর ওরা মাথায় এত বড়, বড় মুখোশ লাগিয়ে নেয় যে কেউ ওদেরকে চিনতে পারে না। এদিকে সবাই হোলি খেলা নিয়ে ব্যস্ত থাকে। কুয়াশা তখন ব্লগ বানাতে শুরু করে, কিন্তু সেখানের ঘোলগুলো দেখে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ঘোল খেয়ে ফেলে। ঘোল খাওয়ার সাথে, সাথে কুয়াশার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। কুয়াশা তখন কি করছে কিছুই সে বুঝতে পারছে না। অন্যদিকে হোলির খেলায় বানি খুব সুন্দর করে নাচ করতে থাকে। আর তখনই সেই মুহূর্তে একটা মুখোশধারী মানুষ এসে এম গলায় ছুরি ধরে বানির। আর তখনই বানি চিৎকার করে উঠে, "মিস্টার চ্যাটার্জি" বলে। আর বলতে লাগলো, "মাম্মামকে নিয়ে আপনি পালিয়ে যান। এখান থেকে পালিয়ে যান।" কিন্তু অনিরুদ্র সেখান থেকে পালিয়ে না গিয়ে বানিকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করতে থাকে। এদিকে বানি বলতে লাগলো, "কে তুমি? কে তুমি?" অন্যদিকে তানিয়াকে নিয়ে যখন মৌলির শাশুড়ি আর সাথী দেবী ই পা নে পালিয়ে যেতে লাগে, তখনই হঠাৎ করে তানিয়া হাত থেকে কোথায় যেন চলে গিয়েছে। কেউ আর দেখতে পায় না। কিন্তু তানিয়া এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ওই লোকগুলি বলতে লাগলো, "ও ওকে ওই লোকটাকে কিছুতেই ছাড়া যাওয়া যাবে না। ওকেও শেষ করে ফেলতে বলেছি।" কিন্তু অনিরুদ্র একাই ওদের সবার সাথে লড়াই করতে থাকে আর বলতে লাগলো, "বানি, বানি, তুমি ভয় পেও না। আমি আছি। কোনো চিন্তা হবে না।" অন্যদিকে দেখা যায় কুয়াশা হাঁটতেই পারছে না। তখন একজন লোক বলতে লাগলো, "ম্যাডাম, ওইদিকে যাবেন না। ওইদিকে না ডাকাত এসেছে, ডাকাত এসেছে। এখান থেকে পালিয়ে যান।" কিন্তু কুয়াশা কোনো কথাই শুনে না। কুয়াশা হাসতে থাকে আর ওই দিকটাই যেতে থাকে। এদিকে বানির গলায় একটা বড় দা ধরে সেই বিদ্যুৎ দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো, "একটা শব্দ করলে গলাটা কেটে দেব।" তখন বানিকে বাঁচাতে গিয়ে হঠাৎ করে অনিরুদ্র ওকে ওরা ধরে ফেলে। আর এদিকে ধাক্কা মেরে বানিকে ফেলিয়ে দেয়। বানির মাথাটা আঘাত লাগলে বানি অচেতন হয়ে পড়ে যায়। অনিরুদ্র তখন ছুটে আসে বানির কাছে, কিন্তু বানি কিছুতে উঠে দাঁড়াতে পারে না। আর তখনই বিদ্যুতের মা সেখানে চলে আসে আর এসে বানিকে ধরে বলতে লাগলো, "বানি, এদিকে আয়। মা, এদিকে আয়, এদিকে আয়।" বানি তখন বলতে লাগলো, "আমার মাম্মাম কোথায়? মাম্মাম কোথায়?" আর মাম্মামকে খোঁজাখুঁজি করতে থাকে সবাই মিলে। অন্যদিকে দেখা যায় অনিরুদ্র মামকে খুঁজতে গিয়ে নকুল আর মৌলির সমস্ত কথাগুলি শুনে ফেলে। নকুল মৌলিকে যে বলেছে সে রয় বাড়ির মেয়ে নয়, সরকার বাড়ির মেয়ে, সেই কথাটা অনিরুদ্র জানতে পেরে যায়। অনিরুদ্র তখন বলতে লাগলো, "কি?" আর এটাও জানতে পারে যে সরকার বাড়ির মেয়ে হলো বানি। তখন অনিরুদ্র বলতে লাগলো, "না, এই কথাটা আমাকে জানাতেই হবে। যেকোনো প্রকারে বানিকে এই কথাটা জানাতেই হবে।" কিন্তু এইদিকে হঠাৎ করে ওই বিদ্যুতের লোকগুলি অনিরুদ্রকে ধরে ফেলে আর অনিরুদ্রের গলায় সেই দাটা বসিয়ে দেয়। আর সেটা তানিয়া দেখতে থাকে। কিন্তু তানিয়া কিছুতেই তার বাবার দিকে যেতে চায় না। আর চিৎকার করতে থাকে, "মাম্মাম, মাম্মাম" বলে। আর তখন বানি ছুটে আসে অনিরুদ্রকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, সত্যিটা কি এবার অনিরুদ্র বানিকে বলতে পারবে?